যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মানুষের, আপনার সাথে তো তিনি তো বুদ্ধি দিয়ে একজন ব্যক্তির হবে না, মাসুদ ভাই আপনার সাথে তো কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই আপনার এটা করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে কেউ বলতে পারবে আপনার সাথে না, বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে কথা দিয়ে কোনোটা দিয়ে পারবো না, প্লিজ সরল করে বলি। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, তবে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পরিচয় পদ বা পদবি দিয়ে নয়। তিনি বোধহয় এই সময় বাংলাদেশে যাদের কথা মানুষ শুনতে পছন্দ করে, সেই অল্প একদম উপরের দিকে 3-4 জন 5 জন বা 2 জন একজনের অন্যতম, যিনি চমৎকার করে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, মন দিয়ে কথা বলেন, মনন দিয়ে কথা বলেন। জনাব শফিকুল ইসলাম মাসুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি এসেছেন, আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ খালিদ মহিউদ্দিন ভাই, আপনাকেও, আপনি সুন্দর করে কথা বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন এবং যারা পরে শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে, মাসুদ ভাই আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু প্রশ্ন আপনার জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে যেতে চাই এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে নির্বাচন, জাতীয় নির্বাচন কবে চান? ডেট? জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি, যে নির্বাচনটা অংশগ্রহণমূলক, একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি। এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন। আপনাদের মাথায় কি কোনো ডেট আছে, যে ধরা যাক 2030 সালের সেপ্টেম্বর? আমরা 2030 সাল তো না, এখন তো 2025 চলছে। আমরা মনে করি যে 2025 সাল বা 26 সাল, এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন, সেটার জন্য 2 মাস, 5 মাস, 6 মাস, আমার মনে হয় তো আমরা 16 বছর তো নির্বাচন ছাড়া থাকলাম। সুতরাং এখন তো আমাদের, আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে, আল্লাহ তাআলা ভালো জানতেন, তিনি জানেন যে এটা আমাদের তো 29 সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল, বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম, কেউ কেউ মনে করেন। তো সেই জায়গায় আমরা যেখানে 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে আমরা 6 মাস, 1 বছরের এই তাড়াহুড়ো প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না। আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন, সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার। নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময়। ওকে, তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময়, মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি, এটা 2025-এর শেষ থেকে 2026-এর আধাআধি পর্যন্ত, এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যতটুক করতে পারেন ওটুক করবেন, তারপরের মধ্যে নির্বাচন হবে। আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও বাড়াতে চান কিনা, বা আপনারা মনে করেন যে, মানে আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই, কারণ হচ্ছে যে হ্যাঁ, মানে আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি একটা টাইম ফ্রেম মাথায় দেখেন কিনা মাসুদ ভাই? ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, উনি কথা বলেছেন এ ব্যাপারে যে আমরা 2025-এর শেষ অথবা 2026-এর মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কারগুলো সম্পন্ন করা। ওকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও এরকম সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। মানে 2025-এর শেষ থেকে 2026-এর। ইন্টারেস্টিং। তাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক? খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো, যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের। সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢুকেছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে
এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে, আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ, যোগ্য, দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি আমি এইটার কারণে যদি আমি জামাত হই, আমার কাছে মাসুদ ভাই, জামাতিকরণ হলে মাসুদ ভাই আমি একটু বলি, একটু বলে রাখি আমাদের আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত। এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। কোনো দল থেকে এটা তো নামই বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাইড করতে পারবেন না। পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাইয়ের সাথে মিলে যায়, তিনি হেলাল ভাইয়ের মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মানুষের। আপনার সাথে তো বুদ্ধি দিয়ে একজন ব্যক্তির হবে না। মাসুদ ভাই, আপনার সাথে তো কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই, আপনার এটা করাটা তো ঠিকও হবে না। আপনার সাথে কেউ বলতে পারবে না, আপনার সাথে তো বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই, আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, কোনোটা দিয়ে পারবো না। না, প্লিজ সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে এই 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের। আপনাদেরকে ডাকছিল কিনা? আমি যেটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না। আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই, দিয়েছে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা নিশ্চিত করা যায়, সেরকম কিছু মানুষকে বাছাই করার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইলো, বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন 4 জন, এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা কারো উপরে খুশি হইনি, আমরা কারো উপরে বেজারও হয়নি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। আমরা সব একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার প্রত্যেককে স্মরণ করেছি। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করি। মাসুদ ভাই, তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান না আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে? না, এটা তো আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না। ওকে, ঠিক আছে।